আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর যারা তরুণ কর্মকর্তা, বিশেষ করে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে একদম লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত, তারা দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সরকারের উপর তাদের যে বিরক্তি এটি বাড়ছিল এবং 2011-12 সনের দিকে তারা অতটা বুঝতে পারেনি, কিন্তু 14 সনের পরেই এই তরুণ যারা জওয়ান রয়েছেন এবং এর বাইরে যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে দক্ষতা, অভিজ্ঞতা, প্রফেশনালিজম খুব বেশি, তারা আওয়ামী লীগ সরকারের যে মোটো উদ্দেশ্য, এই জিনিসগুলো তারা কিন্তু বুঝতে পেরেছিল এবং বুঝতে পারার ফলে কি হতো, তারা অসহায়ভাবে অনেক কিছু মেনে নিতে বাধ্য হতেন, কিন্তু নিজেদের মনের মধ্যে এক ধরনের যাকে বলা হয় নেতিবাচক চিন্তা আওয়ামী লীগ সম্পর্কে তাদের সবসময় এটাতেই ছিল। এবং যারা সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা সহজেই এই জিনিসগুলো টের পেতেন। কিন্তু আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় এত সুকৌশলে জিনিসগুলো করেছে যে ধীরে ধীরে এই বাহিনীটির যে কার্যক্ষমতা, এই বাহিনীটির যে ইফেক্টিভনেস, এটি কমেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আওয়ামী লীগ যদি মোটামুটি আরও 5-6 বছর থাকতো, তাহলে এই বাহিনীর যে অবস্থা কি হতো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। জেনারেল শফিউদ্দিন, যিনি সেনাপ্রধান ছিলেন, তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম। তিনি চ্যানেল আই তৃতীয় মাত্রাতে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি খুব গদগদ হয়ে, তখন তিনি সেনাপ্রধান না, অন্য পদে আছেন, তো গদগদ হয়ে তিনি বলছিলেন, সম্ভবত সিজিএস হিসেবে ছিলেন, যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আপনারা জানেন, তিনি আমাদেরকে 3 বেলা খেতে দিচ্ছেন, 3 বেলা ভাত খেতে দিচ্ছেন। আমরা কখনো 3 বেলা ভাত খেতে পেতাম না, আমাদের অ্যালাউড করা ছিল না, আমরা 3 বেলা ভাত খেতে পারছি। তো সেই কথা শোনার পরে আমার এত হাসি পেয়েছিল যে আমি আমার নিজস্ব উৎসাহ থেকেই, আমি যত মিলিটারি এক্সপার্ট রয়েছেন, জিনিয়াস রয়েছেন, তাদের লেখা বইগুলো, তাদেরকে নিয়ে তৈরি করা বিভিন্ন ডকুমেন্টারিগুলো আমি দেখি, ঘন্টার পর ঘন্টা বসে দেখি অনেক দিন ধরে। আলেকজান্ডার এই যুদ্ধে কেন জয়লাভ করলেন, সারগন দ্য গ্রেট কেন সেখানে যুদ্ধে গেলেন, কেন জুলিয়াস সিজার সবার আগে জার্মানি দখল করতে গেলেন, কেন তার জন্য সেটা দরকার ছিল কৌশলগত দিক থেকে। এই বিষয়গুলো নিয়ে মানে কি হলো, যখন অবসর সময় না, আমার এই মিলিটারি এই বিষয়গুলো খুব ভালো লাগে। তো কাজেই সেনাবাহিনীর পোশাক, বুট, তাদের অস্ত্র, তাদের হ্যাট, তাদের চলাফেরা, সব কিছুর মধ্যেই আমি কিছুটা না কিছু দেখতে পাই যে এর মধ্যে দক্ষতা, অভিজ্ঞতা কি আছে। তো সেনাবাহিনীর পেট এবং নিতম্ব, মানে পশ্চাৎ দেশে যে মাংস, এই দুটো জিনিস হলো তাদের শক্তিমত্তা, মানে তাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি শো করার জন্য প্রাথমিক যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট। আপনি যদি দেখেন যে একজন সেনাবাহিনীর অফিসার হাঁটছেন, তার পেট দুলছে এবং নিতম্ব দুলছে, প্রথমে ধরে নেবেন যে এটা ইফেক্টিভ নয়, ইনএফেক্টিভ একটা সদস্য। তো ভাত, তারপর অন্যান্য যে সমস্ত স্নেহ জাতীয় খাবার, এই জিনিসগুলো মূলত মানুষের এই মধ্যপ্রদেশ মেদ এবং নিতম্ব, এই দুটোকে মোটা করে দেয়। এবং একটা বাহিনীকে বা একটা মানুষকে, যে কোনো লোককে যদি আপনি ধ্বংস করতে চান, তাকে প্রথমে অলস বানিয়ে দেন, আর অলস বানানোর জন্য 3 বেলা ভাত খাওয়ান, বারবার ঘুমাতে দেন, অবসর দেন, টাকা দেন, বিনোদন দেন, শেষ হয়ে যাবে। তো এই যে যখন 3 বেলাও শেখ হাসিনা খেতে দিয়েছেন এবং উনি কৃতজ্ঞতা পুরস্কার করছেন, তখন আমার 3টা জিনিস মনে হয়েছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগের যে শেখ হাসিনা, সেনাবাহিনীকে ধরেছে, টুটি চেপে ধরেছে। 2 নম্বর হলো যে যিনি বা যারা এই ভাত খাচ্ছেন আনন্দ চিত্তে, তারা বুঝে খাচ্ছেন দালালি করার জন্য, অথবা না বুঝে বেকুবের মতো তারা এই কাজগুলো করছেন, নিজেদেরকে ধ্বংস করছেন, বাহিনীকে ধ্বংস করছেন। পরে দেখা গেল যে সেই লোকই সেই সেনাপ্রধান হয়ে গেল। তা আমি একজন কাছে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন জেনারেল আজিজ অ্যান্ড জেনারেল শফিউদ্দিন।
তো সেই সামরিক কর্মকর্তা আমাকে যেটা বললেন, দুজন যেহেতু জেনারেল আজিজের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিলেন, যার জন্য আমি কিছুই বলবো না। আর শফিউদ্দিন সাহেবের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, এখনও নেই, তো যার জন্য আমি বলবো না। কিন্তু আমি যা শুনেছিলাম আমি খুব দুঃখ পেয়েছি। তো যাই হোক, এরপর দেখেন সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে আপনি দেখবেন যে বিশাল পেট, বিশাল নিতম্ব, এবং তারা যখন প্যারেড করতে আসে তারা যখন সেই এরশাদের জমানাতে যখন প্যারেড হতো, কিংবা আপনার জেন্টেলম্যান ক্যাডেট হিসেবে যখন বিএমএ থেকে বের হয়, তাদের মধ্যে যে স্পিরিট থাকে, আমাদের যে এখানে ন্যাশনাল প্যারেডগুলো হয়, সেই প্যারেডে গিয়ে আপনি যারা প্যারেড পরিচালনা করে দেখলেই আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনার ভাত, 3 বেলা ভাত এদেরকে কি পরিমাণ ক্ষতি করেছে। এরপরে যেটি হলো তাদেরকে ব্যবসা বাণিজ্য, তারপরে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড, রাষ্ট্রের বিভিন্ন লোভনীয় পদ পদবি, এই জিনিসগুলোতে তাদেরকে জড়িয়ে ফেলা হয়েছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তাদের অ্যাটাচমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের অ্যাটাচমেন্ট, এবং আমি এই যে জাতিসংঘের মিশনে তাদের যাওয়া, এটা আমি কখন থেকেই পছন্দ করিনি। ভাড়াটিয়া শূন্য হিসেবে খাটা আমার কাছে মনে হয় না। একটা রাষ্ট্রের যদি প্রয়োজন না থাকে তার যাওয়ার দরকার নেই। আমার টাকা আছে, আমি রয়্যাল মিলিটারি একাডেমি অফ ইংল্যান্ড, সেখানে গিয়ে আমার কর্মকর্তাদেরকে আমি ট্রেনিং দিয়ে নিয়ে আসবো। আমাদের সামর্থ্য আছে, আমরা সেই মার্কিন নেভির সঙ্গে বা মার্কিন মেরিন সেনাদের সঙ্গে আমরা তাদেরকে যৌথ মহড়া দেওয়াবো। তো এটা হলো সক্ষমতা। কিন্তু আমাকে বুগান্ডা পাঠিয়ে বুরুন্ডি পাঠিয়ে সেখানে ঝোপঝাড় জঙ্গলের মধ্যে আমাদের সেনা কর্মকর্তাদেরকে বসিয়ে রেখে তারপরে কিছু ডলার তারা ইনকাম করে নিয়ে আসবে, এবং যারাই মিশন থেকে ফেরত এসেছে তাদের আসলে বেশিরভাগই পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়েছে, একটা বাড়ি, একটা গাড়ি কেনা, এরপর খুব স্বাভাবিক জীবনযাপন করে তারা অবসর নিয়েছে। তাদের মধ্যে সেনা প্রধান হওয়ার, দেশকে নেতৃত্ব দেওয়ার ওরকম আকাঙ্ক্ষা খুব জাগ্রত হয়েছে আমি দেখিনি, বেশিরভাগ ক্ষেত্রে দেখিনি। তো এরকম এই কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগ প্রমোট করেছে তাদেরকে অর্থনৈতিকভাবে সক্ষম করার জন্য। এরপর যে কাজটি করেছে সেটা হলো, এই সেনাবাহিনী একটা খুব প্রফেশনাল একটা বাহিনী, এবং এখানে তারা গর্ব করে তাদের পোশাক নিয়ে, গর্ব করে তারা ফ্লুয়েন্টলি নিজেরা নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে, তারপরে তারা কাঁটা চামিচ দিয়ে খায়, টাই পরে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা মেনটেন করতে চায়। আমি সেই 82-83 সন থেকে খুব ক্লোজলি, আমার ফুফা বিডিআরের কর্মকর্তা ছিলেন, আমি সেই আমার যে ঢাকা কলেজে আমি পড়ছি তখন অনেকটা সময় আমি সেই বিডিআরের মধ্যে ছিলাম। তো যার জন্য সেই সামরিক বাহিনীদের যে কর্মকাণ্ড সেটা আমি ওখানে বসে দেখেছি, যেহেতু আমার ওই কিউবিডিআরের মধ্যে অনেক দিন, 1 বছর 1.5 বছর থাকার সুযোগ হয়েছিল, একদম গোল্ডেন টাইম। এবং তখন বিডিআরে যারা ডিজি ছিলেন, যারা এমনকি মেজর হয়ে আসছেন, অফিসার্স মেসে যাইতাম, যে সকল ক্যাপ্টেন মেজর সেখানে থাকতেন, একা একা থাকতেন, মানে অনেক তরুণের স্বপ্ন কেড়ে নিতেন তারা। তরুণরা মনে করতো যে আমাদের আসলে সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারী হওয়া উচিত। কিন্তু এখন এই পর্যায়টা কোন পর্যায়ে চলে আসছে আমি দেখলাম যে, দুটো উদাহরণ বলি। আমার এলাকার এক টাউট, একেবারে গ্রাম্য ভিলেজ পলিটিক্সের টাউট এলাকা, আমি যখন এমপি ছিলাম এদেরকে এলাকা ছাড়া করেছি। তো এলাকা ছাড়া করেছি, কিন্তু আপনি যখন ভালো কাজ করবেন, কাউকে শাসন করলেও সে কিন্তু আপনাকে শ্রদ্ধা করবে। তো ওই টাউট জানে সে টাউট, আর আমি যে কাজে তাকে এলাকা ছাড়া করেছি সে জানে যে ভালোর জন্য করেছে। যাই হোক, সে ঢাকায় এসে টাউটারি করতে করতে সে অনেক বড় হয়ে গেছে, টাকা পয়সা মালিক হয়ে গেছে। তো আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে একবার 2016-17 সনের দিকে পূর্বাচলে গিয়েছি, এবং পূর্বাচলে যেখানে যাকে বলা হয় ওই বাজার বসতো, বৈকালিক বাজার বসতো, ওখানে বসে মিষ্টির দোকানে ঘোরাফেরা করছি, আশেপাশে ঘোরাফেরা করছি, ওই টাউটটা এসে আমাকে একটা সালাম দিল। তা আমি বললাম, বাবা কে তুমি? বলো যে, স্যার আমাকে চিনতে পারলেন না, আমি অমুক 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 অমুক। তবু আমি চিনতে পারলাম না। বলে যে আমার বাড়ি অমুক জায়গাতে। তখন আন্দাজ করলাম, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখানে কি করো? তো বলে, আমি তো এরকম কন্ট্রাক্টারি করি, সেনাবাহিনীর সঙ্গে কাজ করি, এই যে পূর্বাচলের যে মাটি ফেলার যে সমস্ত কাজ সেনাবাহিনী করছে, অনেকগুলো কাজ করছে, আমি তাদের মাটি সরবরাহ করি। ভালো। আমি তাকে পাত্তা দিচ্ছিলাম না। তো সে খুব নিজের গুরুত্ব বোঝানোর জন্য সে বলছিল, আমার উত্তরাতে আমি বাড়ি করে ফেলেছি, 5 তলা বাড়ি করে ফেলেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার 2জন বন্ধু আছে, তাদের সঙ্গে আপনার পরিচয় করে দেয়। এই আসেন 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 ভাই ভাই, আসেন আসেন আসেন। এই 2জনকে সে ডাকলো, তারা এসে পরিচয় দিল, সিভিল ড্রেস, ওখানে আসছে ওর সঙ্গে বেড়াতে। এবং অবাক করার ব্যাপার হলো, তারা বলল যে সিটিং ব্রিগেডিয়ার,
সার্ভিং ব্রিগেডিয়ার, দুজন ব্রিগেডিয়ার ওর বন্ধু। মানে আমি কি মরবো না বাঁচবো, অবাক হয়ে গেলাম। এর দ্বিতীয় আরেকটা ঘটনা বলে, এটা 2017 সনের ঘটনা। এই ঢাকার পুবাইলে একজন চেয়ারম্যান আছে, তার বাড়ি আছে 8, 10, 20, 25 বিঘা জায়গার উপরে সুন্দর একটা বাড়ি, এটা পিকনিক স্পট হিসেবে ভাড়া দেয়। তো এরকম একটা পার্টি ভাড়া নিচ্ছে, তারা আমাকে দাওয়াত করেছে, আমি সেখানে বেড়াতে গিয়েছি। তো বেড়াতে যাওয়ার পর ওই বাড়ির যে মালিক সে আসছে, ওখানে চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান, এবং তার ওখানে কয়েক শত বিঘা, কয়েক শত না হাজার বিঘা জমি আছে এই পুবাইলের ওই এলাকাটিতে। তো স্পিনিং মিল আছে, ব্যবসা বাণিজ্য করে বেশ ধনী। তো সে আমাকে আসলেন, বললেন রনি ভাই আপনার খুব ভক্ত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমি বললাম যে আপনি বাড়িটা তো খুব সুন্দরভাবে মেনটেন করেছেন, সুন্দরভাবে মেনটেন করেছেন। তো বলে যে এটা কি এমনি এমনি মেনটেন হয়? এটা মেনটেন করার জন্য আমি একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারকে আমি নিয়োগ দিয়েছি। আমার শরীর থরথর করে কাঁপতেছিল। আর একটা দুঃখের কাহিনী শুনে যে কীভাবে ডেভিয়েশন হয়েছে। বাংলাদেশে একটা বিখ্যাত শিল্প গ্রুপ, তাদের প্রতিষ্ঠানে 40-45 হাজার লোক চাকরি করে। যদি প্রমাণ চান, প্রমাণ সহ আমি দেব। তো সেই প্রতিষ্ঠানের এক মালিককে বলে আমি একজন কর্নেল পদমর্যাদার লোককে সেখানে চাকরি দিয়ে দিলাম। সে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন। তো প্রজেক্ট ডিরেক্টর, তো একদিন দেখি সেই কর্নেল সাহেব বেশ প্রফেশনাল, মুখ কালো করে আসছেন। তো সেই মালিক একসময় জেলা শহরে টিনের ব্যবসা করতো, লেখাপড়া জানে না, তো কিন্তু অনেক টাকা পয়সা হয়ে গেছে। তো সে একদিন কর্নেল সাহেবকে ডেকে সে বলতেছেন যে কর্নেল সাহেব, আমি তো এখন একটু গল্ফ খেলতে চাই, মানে গল্ফ। তো বলে যে ঠিক আছে, সাবার গল্ফ কোর্সে আপনি ভর্তি হয়ে যান। কিন্তু সমস্যা হলো যে মালিক বলতেছে যে আমাকে তো কেউ চেনে না, সালামও দেবে না, সালামও দেবে না। তো আমি একজন মেজর জেনারেলকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে চাই। তো কর্নেল সাহেব বিরক্ত হয়ে বললেন যে মেজর জেনারেল এখানে কি করবেন? বলে তিনি কিছুই করবেন না, অফিসে বসবেন, মাসে এত টাকা বেতন পাবেন, বেশ একটা লাঞ্চ পাবেন, এবং আমার সঙ্গে গল্ফ খেলতে যাবেন। যেহেতু তিনি গল্ফ খেলবেন, আমিও খেলবো, আমাকে তিনি শেখাবেন। আর যাকে বলা হয় যে তাকে লোকজন সালাম দেবে, আর্মির লোকজন, আমিও সালাম পাবো, এবং আলটিমেটলি আমার একটা সোসাইটি গড়ে উঠবে। তো তিনি খুব বিরক্তিরে রেখে রাগত সুরে বললেন যে এটা সম্ভব না, কোনো মেজর জেনারেল পদের কোনো লোক আসবেন না এখানে, এটা হবে না। তো সে মালিক বলে, আরে কি ভাই আপনি বলে দেখেন না, কর্নেল সাহেব এত রাগ হচ্ছেন কেন, বলে দেখেন না। তো সেই কর্নেল সাহেব করলেন কি, খুব রাগ হয়ে, জিদ হয়ে, তার জানা মতে সবচেয়ে ব্যক্তিত্ববান একজন রিটায়ার্ড, মানে যাদেরকে তিনি ছিলেন সবচেয়ে ব্যক্তিত্ববান, সবচেয়ে রাগী, এবং যিনি এক মুহূর্তে না করে দেবেন যে এত বড় সাহস তুমি এই কথা বলতে আসছো, তো তার কাছে গিয়ে প্রস্তাবটা দিলেন। এবং অবাক করার ব্যাপার হলো, প্রস্তাব দেওয়ার সাথে সাথে তিনি সেটা গ্রহণ করলেন এবং সেই অফিসে গিয়ে যোগদান করলেন। এবং ওই দৃশ্য দেখে কর্নেল সাহেব এসে আমার কাছে বললেন যে দেখেন আমাদের কি পরিমাণ ডেভিয়েশন হয়েছে, এটা আমি স্বপ্নে কল্পনাও করতে পারি নাই। আমার এক বন্ধু আছেন, তার অফিস একজন খুব ঝানু ব্রিগেডিয়ার সে নিয়োগ দিয়েছে। তো সেই বন্ধু বিভিন্ন জায়গায় আম পাঠায়, জাম পাঠায়, তার বাগান বাড়ির আম পাঠায়, সে আমের নিচে লেখা থাকে সৌজন্যে ওই ব্রিগেডিয়ারের নাম লিখে দেয় যে সে পাঠিয়েছে অন বিহাফ অফ অমুক গ্রুপের পক্ষে। এটা এরশাদ জমানাতে একজন ক্যাপ্টেনকে এই প্রস্তাব দেওয়ার জন্য বাংলাদেশে কোনো শিল্প প্রতিষ্ঠান সাহস পেত না। তো এই ভাত খাওয়া পার্টি এই পর্যায়ে চলে এসেছে। এখন এই যে সেনাবাহিনীকে এই পর্যায়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের যে মাস্টার প্ল্যান, এই কাজটি তারা করেছিল যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে তারা গ্রহণ করতে পারেনি, এবং তারা মনে করেছে এই ঘটনার সঙ্গে সেনাবাহিনী জড়িত, এবং বঙ্গবন্ধু সেনাবাহিনীকে বিশ্বাস করতেন না। কেন জানি তিনি বিশ্বাস করতেন না, হয়তো আইয়ুব খান, টেক্কা খান, ইয়াহিয়া খান এদের দ্বারা এতটা নির্যাতিত হয়েছেন, ফলে মিলিটারি সম্পর্কে তার একটা ভয় ছিল, এবং তিনি মিলিটারি বিকল্প পুলিশকে, রক্ষী বাহিনীকে এম্পাওয়ার্ড করতে চেয়েছিলেন। তার কন্যারও একই অবস্থা, তিনি পুলিশকে সর্বোচ্চ হাইয়েস্ট প্রিভিলেজ দিয়েছে। এবং আপনি জানেন যে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে, এবং তিন বাহিনীর মধ্যেও একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আমি দেখেছি যে নৌবাহিনী, তারপরে বিমান বাহিনী, সেনাবাহিনী, তারা একে অপরকে মনে করে তারাই শ্রেষ্ঠ, তারাই ক্ষমতাবান। তো অফিসার্স ম্যাচগুলোতে গেলে এই জিনিসগুলো খুব মুখরোচক অনেক দৃশ্য দেখা যায়। তো পুলিশের এক কর্মকর্তা, সে বিএনপি মাইন্ডেড কর্মকর্তা, এবং আওয়ামী লীগের দ্বারা চাকরিচ্যুত হয়েছে, বড় কর্মকর্তা। তো তিনি আমাকে একদিন বললেন যে ইস, মানে আমার পুলিশকে রিফর্ম করার জন্য যে আমার প্ল্যানগুলো ছিল, এই প্ল্যানগুলো যদি আমি শেখ হাসিনাকে বলতে পারতাম,
এটা বিএনপির পক্ষে সম্ভব হবে না। এর কারণ হলো শেখ হাসিনা মনে প্রাণে সেনাবাহিনী বিরোধী এবং সে মনে প্রাণে পুলিশকে রিফর্ম করতে চায়। তো পুলিশকে নিয়ে যে আমার স্বপ্ন, আমি যদি সেই স্বপ্নগুলো তাকে বলতে পারতাম, ইভেন আমার চাকরিরও দরকার নাই, আমি যদি তাকে বলতে পারতাম তাহলে পুলিশের অনেক উপকার হতো। তো এরকম পুলিশকে নিয়ে ছিল শেখ হাসিনার এরকম ভাবনা, আর সেনাবাহিনীকে নিয়ে ছিল এরকম ঘটনা। এর ফলে কি হয়েছে, তিনবেলা খাবার দিয়ে, ভালো পোশাক দিয়ে, ব্যবসা দিয়ে, বাণিজ্য দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, প্লট দিয়ে, তারপরে শেষে লোন দিয়ে, ব্যাংক দিয়ে, বিমা দিয়ে, সব কিছু দিয়ে তাদেরকে যাকে বলা হয় সেই প্রমোদ তরিতে তাদেরকে ভাসিয়ে দিয়েছে। ভাসো, মৌজ করো, ফুর্তি করো, আনন্দ করো, আর ঘুমিয়ে থাকো। কিন্তু এই কাজ করার পরেও তাদের শেষ রক্ষা হয়নি। সেই সেনাবাহিনী দ্বারাই তারা শেষ মুহূর্তে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। এখন যারা নতুন সরকারে আছেন তারা যদি এই আওয়ামী লীগের এই কুকর্ম থেকে বাহিনীকে রক্ষা করে এই বাহিনীটিকে সত্যিকার অর্থে একটি প্রফেশনাল, ইফেক্টিভ একটা বাহিনীতে রূপান্তরিত করতে পারেন, আমি মনে করি তাদের অনেক শুভকর্মগুলোর মধ্যে এই শুভকর্মটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শুভকর্ম। কেননা এই জায়গাতে সংস্কার হলে খুব দ্রুত এই সংস্কারটি বাস্তবায়িত হবে। অল্প কিছু সিদ্ধান্ত, 4 থেকে 5টি সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে এই বাহিনীটি ঘুরে দাঁড়াবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।